রাজধানীর আশকোনায় র্যাবের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত 1, 2 র্যাব সদস্য আহত। একজন অপরিচিত একটি লোককে ওই বাউন্ডারির যে ওয়াল আছে ওয়ালের নিচ দিয়ে আসতে দেখে ভিতরে, পরে এক সময় তাকে চ্যালেঞ্জ করে সে এসকেপ করার চেষ্টা করে এবং এসকেপ করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয়। কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরে বাড়তি সতর্কতা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার হুমকি, বলছেন বিশ্লেষকরা। কতবার সার্থকভাবে আপনি দমন করবেন, যখন আপনি সার্থক হবেন না তখন কিন্তু তারা একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। এই যে আরো বড় ধরনের কোনো আঘাত হানার কোনো সম্ভাবনা আছে কিনা ইন্টেলিজেন্স যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের এর ভিত্তিতে আমি মনে করি ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকে সহায়তার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধন কুটিরের অধিবাসীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, 4টি মামলা দায়ের। বঙ্গবন্ধুর 97তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান শেখ হাসিনার। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে। গ্রেপ্তার হয়নি প্রাক্তন স্বামী, বাড়ির মালিকের কাছ থেকে মিলল আরও তথ্য। এবং 100তম টেস্ট স্মরণীয় করে রাখার আভাস বাংলাদেশের। সাকিব আল হাসানের সেঞ্চুরিতে দেশের বাইরে সর্বোচ্চ লিডের রেকর্ড। দিন শেষে 75 রানে এগিয়ে টাইগাররা। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোমা বহনকারী। এ ঘটনায় আহত হয়েছেন 2 র্যাব সদস্য। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। র্যাবের ধারণা বিস্ফোরক বহনকারী ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য। এদিকে ঘটনার পর সারা দেশে কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বিমান ও নৌবন্দরগুলোতে। র্যাব জানায় শুক্রবার আনুমানিক বেলা 1টার দিকে একজন অপরিচিত ব্যক্তিকে আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ের বাউন্ডারি দেয়ালের নিচ দিয়ে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাকে সন্দেহ হলে র্যাবের 2 সদস্য তাকে ধরার চেষ্টা করলে বিস্ফোরক বহনকারী ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যক্তি এবং আহত হন পুলিশের কনস্টেবল আরিফ ও সেনাবাহিনীর লেন্স কর্পোরাল মিজান। তারা দুজনই র্যাবের সদস্য। একজন অপরিচিত একটি লোককে ওই বাউন্ডারির যে ওয়াল আছে ওয়ালের নিচ দিয়ে আসতে দেখে ভিতরে, পরে এক সময় তাকে চ্যালেঞ্জ করে যে সে কোথায় যাচ্ছে কেন, যেহেতু অপরিচিত একজন লোক। এই চ্যালেঞ্জ করার প্রেক্ষিতেই যে এসেছিল সে এসকেপ করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তার কাছে যে এসকেপ করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয় এবং তার সঙ্গে যে বোমা ছিল সেই এক্সপ্লোশনেই সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং আমাদের ওইখানে যে 2 জন র্যাব সদস্য ছিল তারা যখন চ্যালেঞ্জ করে তারাও এই বোমাতে কিছুটা আহত হয়। ঘটনার পরপর পুরো এলাকা ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। উপস্থিত হন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বম ডিসপোজাল ইউনিট ও সিআইডি। তল্লাশি চালানো হয় ঘটনাস্থল সহ র্যাব কার্যালয়ের পুরো এলাকা। এই সময় বিস্ফোরককারীর শরীর থেকে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এদিকে বিস্ফোরক বহনকারী ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে বলে ধারণা করছে র্যাব। এখন আসলে যে এটা যে কোন দলের জঙ্গি গোষ্ঠীর এই মুহূর্তে আসলে বলা সম্ভবপর না, আপনারা ভালোভাবেই জানেন। তবে যারা এক্সপ্রেসিভ অন্যান্য আনুষঙ্গিকভাবে ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য। এখন পর্যন্ত এরকম কিছু উদ্ধারকৃত হয়নি, বাট আমরা এই এরিয়াটাকেই ফার্স্টলি আমরা প্রায়োরিটি দিচ্ছি এটাকে সেফ করার জন্য। ঘটনার পরপর আহত 2 র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর।
5-7 মিনিট আগে এই ঘটনাস্থলে এসেছিলেন র্যাবের ডিজি এবং পুলিশ মহাপরিদর্শক। তারা দুজনই 5-7 মিনিট আগে এখান থেকে বেরিয়ে গেছেন। তারা ভেতরে ঢুকে 10-15 মিনিটের মতো সেখানে অবস্থান করেছেন এবং তারপর পরই তারা চলে গিয়েছেন এবং তারা চলে যাওয়ার সময় গণমাধ্যমের কর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউই আসলে এই ঘটনা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেননি। তারা আসলে যেটি বলেছেন যে বিকেলবেলা র্যাবের মুখপাত্র যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে আজকের জন্য শেষ কথা। এর পরপরই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই ঘটনার পর এখানে যে ক্রাইম সিন ইউনিট এসেছিল এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে গাড়িগুলো এসেছিল এবং যারা এসেছিলেন তারা সবাই আসলে এখান থেকে চলে যাচ্ছেন এবং সেই এই ধরনের যে তৎপরতা, এই তৎপরতা থেকে আসলে এটুকু বোঝা যাচ্ছে যে আজকের মতো এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে এখানে তার পরবর্তী যে ঘটনার পরবর্তী যে সকল কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডের এক ধরনের ইতি টানছেন বলেই আমরা যারা গণমাধ্যমের কর্মী রয়েছি তাদের কাছে মনে হচ্ছে। এর পাশাপাশি তবে এখনো পর্যন্ত র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান তিনি এখনো পর্যন্ত ভেতরে আছেন। আমরা সবশেষ তার সাথে চেষ্টা করব কথা বলার জন্য। আপনি নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে অন্যতম একটি বিশ্ব খ্যাতনামা একটি সংবাদ সংস্থা বিবিসি বাংলা এরই মধ্যে একটি খবর দিয়েছে, সেটি হচ্ছে যে আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। তো সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বক্তব্য কি। এছাড়া বিকেলে যখন র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছিল তখন আসলে বলা হয়েছিল তারা ধারণা করছেন যে এটি একটি আত্মঘাতী হামলা এবং যেই ব্যক্তি বোমা বহন করে সেই বোমার বিস্ফোরণও ঘটে তিনি মারা গেছেন তিনি কোনো না কোনো জঙ্গি সংগঠন বা নেটওয়ার্কের সাথে যুক্ত। তবে কোন সংগঠন সেই সম্পর্কে কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি এবং এখনো পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি। এর পাশাপাশি আপনাকে যেটি জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করি সেটি হচ্ছে যে বরাবরই কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন বিভিন্ন সময়ে যে আইএস এর দাবি করে হামলার দাবি করা হয়েছিল, বাংলাদেশে আইএস এর অস্তিত্ব নেই বলে তারা কিন্তু বরাবরই এটি অস্বীকার করে এসেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আশকোনা থেকে র্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থায় হুমকি বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। এ ধরনের আত্মঘাতী হামলা সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই মুহূর্তে আমি মনে করি যে সিকিউরিটি কনসার্নগুলো আছে, বিশেষ করে আমি সমস্ত বাহিনীগুলোর মধ্যে আমি মনে করি কোঅর্ডিনেশনটা জরুরি। কে কিভাবে লিড নেবে, কোন জায়গায় কিভাবে থাকবে এবং সিকিউরিটি যে সমস্ত আমি বলছি আমাদের এয়ারপোর্টগুলো আছে যেখানে এই সমস্ত মানে রেড অ্যালার্ট জারি করা উচিত। প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার মাধ্যমে যে সমস্ত মেজার না সব মেজারগুলো এখন নেওয়া উচিত। সোশ্যাল মেজার যেগুলো সেগুলো, কালচারাল মেজার যেগুলো সেগুলো হয়তো লং টার্ম মেজার সেগুলো পরে নিলেও হবে। পিছনের ব্যক্তিগুলোকে আমাদের খুব শীঘ্রই খুঁজে না বার করলে বারবার আপনি কতবার সার্থকভাবে আপনি দমন করবেন। যখন আপনি সার্থক হবেন না তখন কিন্তু তারা একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। তো আমাদের অর্থনীতি এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা হয়ে আসতে পারে। সাহসিকতার সঙ্গে সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকের সহায়তার পর এখন নিরাপত্তা নিয়ে আতঙ্কে সাধন কুটিরের মালিক শুভাশিস দম্পতি। শুধু এই দম্পতিই নয়, জঙ্গি আস্তানায় অভিযানের পর এখনো আতঙ্ক কাটেনি তাদের আত্মীয় ও স্থানীয়দের মাঝে। তবে পুলিশ বলছে পালিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলার নামার বাজার এলাকার ছোট্ট একটি বাসা সাধন কুটির। জঙ্গিদের অবস্থান ও তাদেরকে আটকের পর গত দুদিন ধরে দেশব্যাপী আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় এই বাসাটি। এই ভবনের মালিক সুভাষ এবং তার স্ত্রী ছবি রানী অসীম সাহসিকতার সাথে একটি বড় ধরনের আত্মঘাতী জঙ্গি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন। আর তাদেরকে সহায়তা করেছেন তাদের দুই নিকটাত্মীয় সাগর ভট্টাচার্য ও মুক্তি দে।
গরমিল তথ্য দেওয়ার কারণে সন্দেহ থেকে বাড়ির ভাড়াটে আত্মঘাতী জঙ্গি দম্পতিকে জাপটে ধরেন তারা। নারী জঙ্গি সদস্য কোমরে বেঁধে রাখা আত্মঘাতী বোমা বিস্ফোরণের চেষ্টা করলো, তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিরোধ করে পুলিশের হাতে তুলে দেন। সেদিনের ঘটনার অকুতোভয় দুই পরিবার কেন যেন এখন অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রেশমের সাবাসটা মানে আমার সুকুমো এটা ইয়াসিন রেশম দেবো এটা মানে কন্তন আসছে, আমিও এটা করতে পারি না। আমাকে মানে বলে দে সারি দিয়ে চলে আসো, আমি বলছি যে না ছাড়বো না। ওকে ওরা বহু চেষ্টা করছে বেরোতে দিনে দূরে রাখবে। আমি ওকে বলছি যে প্রশাসনকে খবর দাও। চেক করার পরে দেখি যে ওই বেল্টটা পাওয়া যায় ওর কাছে, তখনই জানি না যে ওটা একটা টাইম বেল্ট। কোনো রকমই পাচ্ছি না নিরাপত্তা। এমপি সাহেব বলেন, পৌরসভা চেয়ারম্যান মানে ওদের থেকে কোনো সহযোগিতা পায়নি আজ পর্যন্ত। সেজন্য আমাদের ভয় লাগে পরবর্তীতে কোনো যদি অঘটন ঘটে। তবে পুলিশ বলছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ ছিল যেটা, এবং তারা সাহসের সাথে তারা আমাদেরকে সংবাদ দিয়েছেন। ঘটনার পর থেকেই সেখানে পাহারা আছে এবং আমরা শুধু ওই এলাকা না, আমরা সারা চট্টগ্রামকেই আমরা নিরাপদ রাখতে চাই। মূলত দুই পরিবারের 4 সদস্যের সহযোগিতার কারণেই আটক আত্মঘাতী জঙ্গি দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র 2 কিলোমিটার দূরে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। একটি বড় ধরনের জঙ্গি আক্রমণ থেকে রক্ষা পায় দেশ। এদিকে স্থানীয়রা মহাসড়কের পাশে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আস্তানা গড়ে তোলাকে জঙ্গিদের বিশেষ কৌশল হিসেবেই দেখছেন। আমার মনে হয় তাদের একটা টেকনিক্যাল কারণে তারা যাতে কেউ সন্দেহ না করে, তারা সাধারণ মানুষ, এই কারণে হিন্দু এলাকাটা তারা বেছে নিয়েছে নিজেদেরকে বাঁচায় রাখার জন্য এবং ওনাদের সুবিধার্থের জন্য। আর হিন্দু এলাকাতে থাকলে কেউ হয়তো সন্দেহ করবে না। গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের গ্রেপ্তার জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ 18 ঘন্টার অভিযানে 4 জঙ্গি নিহত হয়। উদ্ধার করা হয় ভবনে থাকা শিশু, নারী সহ 20 জনকে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা ও চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া 2 নবজাতককে দত্তক নিতে আদালতে শরণাপন্ন অনেকেই। সুনির্দিষ্ট আইন না থাকায় বাড়ছে জটিলতা। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে সচেতন হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান। এদিকে জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। উড়িছে যে শ্যামল পতাকা। বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্ম এই টুঙ্গিপাড়ায়, আর এখানেই চিরনিদ্রায় শায়িত তিনি। তাই শুক্রবার তার জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সমাধিস্থলে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি সার্বভৌমত্ব, স্বাধীনতা, প্রিয় লাল সবুজ পতাকা। তাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন বঙ্গবন্ধু। জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকেলে সমাধি প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি বলেন, দেশে কোনো পথশিশু থাকবে না, প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার আলোকেই করছি, তারই পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। একটা শিশু রাস্তায় ঘুরবে না, স্কুলে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনার সুযোগ আমরা করে দিচ্ছি। শুধু তাই না, কোনো পথশিশু বলে কোনো শিশু থাকবে না। সন্তানরা যেন জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে সেদিকে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। অনেক চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হয়, কিন্তু আমরা এদেশের মানুষই পারে যে কোনো অবস্থা মোকাবেলা করতে। যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলেই পারবে। আমি সকলের কাছে আহ্বান জানাবো যে প্রত্যেকটা অভিভাবক, শিক্ষক, তারা দেখবেন তাদের নিজের ছেলে মেয়ে
কাদের সাথে মেশে, বিপথে যাচ্ছে কিনা, কোন রকম মাদকাসক্তি অথবা জঙ্গির পথে যাচ্ছে কিনা। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এখনো গ্রেফতার হয়নি ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল আসামি প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিন। বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আরিফাকে হত্যা করে রবিন। এদিকে বাড়ির মালিক ও দারোয়ানের কাছ থেকে পাওয়া গেছে আরও কিছু তথ্য। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার দ্বীপ। বৃহস্পতিবার সকাল 8:44 মোবাইল ফোনে কথা বলতে বলতে সেন্ট্রাল রোডের বাড়ির প্রধান ফটকের দিকে হেঁটে যান ব্যাংক কর্মকর্তা আরিফা। এর 3 মিনিট পর সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে নিয়ে বেশ কিছু জিনিসপত্র সহ বাসার ভেতরে ঢুকেন আরিফা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 8:51 হঠাৎ বাড়ির প্রধান ফটক দিয়ে দৌড়ে পালিয়ে যায় রবিন। কিছুক্ষণের মধ্যে আশেপাশের লোকজন জড়ো হয়ে দেখতে পান আরিফার নিথর দেহ পড়ে আছে বাসার সিঁড়ির সামনে। সে সময় বাসার প্রধান ফটকে দায়িত্ব পালনরত দারোয়ান আব্দুল জলিল জানান, রবিনকে এর আগে কখনোই দেখেননি তিনি। আরিফার কাছে পরিচয় জিজ্ঞাসা করতেই নিজের লোক বলে ঘরে নিয়ে যান রবিনকে। এর কিছুক্ষণ পরে চিৎকার শুনে সামনে গিয়ে দারোয়ান দেখতে পান সিঁড়ির সামনে পড়ে আছে আরিফার দেহ। ওই ছেলেটার ওই মেয়েটা আসছে ভিতরে, তো দুজনের হাতে ব্যাগ, গাড়ি বস্তি, ফ্যান, পাতিলারি, এই মালামাল বাসার এই নিয়ে ওনারা ঢুকছে। তারপর আমি জিজ্ঞেস করলাম ওই মেয়েটার যে লোকটাকে, আমাদের লোক, আর আমি কি বলবো, চলে গেছে। এদিকে বাড়ির মালিক জানান 5-6 মাস আগে মায়ের সঙ্গে সাবলেট হিসেবে ভাড়ায় বাসায় উঠেন আরিফা। ছোট ভাইয়ের অসুস্থতার জন্য কয়েকদিন আগে গ্রামের বাড়িতে চলে যান তার মা। মা সহ ছিল, মা আজকে 10-15 দিন ওই ছেলেরা অসুস্থ, এজন্য গেছিল ছেলেকে দেখতে। বাড়ি ভাড়া নেওয়ার সময় আরিফার বিয়ের বিষয়টি গোপন করা হয় বলে জানান বাড়ির মালিক। বলছে যমুনা ব্যাংকে জয়েন করছে, মা এখনো আনমেরিড, মা সহ এজন্য রাখছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি আরিফার বিয়ে ঠিক হয়েছিল, সেই বিষয়টি জানতে পারে রবিন, যার কারণে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় আরিফাকে। 2003 সালে বিয়ে হয় রবিন ও আরিফার। বিয়ের পরই আরিফা জানতে পারে রবিন মাদকাসক্ত, মাঝে মাঝে আরিফার উপর নির্যাতনও চালাতো। এর জের ধরেই 6 মাস আগে রবিনকে তালাক দেয় আরিফা। আরিফাকে আবারও সংসারে ফিরিয়ে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে সম্প্রতি রাজধানীর কলাবাগান থানায় একটি জিডিও করেছিল আরিফা। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। নাগরিক সব সমস্যা সমাধানের আশ্বাস প্রার্থীদের। ঢাকা ও চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া 2 নবজাতককে দত্তক হিসেবে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন অনেকেই। তবে দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় দত্তক নেওয়ার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে জটিলতা। এ কারণে সমস্যা সমাধানে শিগগিরই আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা। গত শনিবার মিরপুরে কুড়িয়ে পাওয়া শিশু আনিশাকে ঢাকা মেডিকেলে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে ভর্তির পর থেকেই শিশুটিকে দত্তক নেবার জন্য অনেকে এসেছেন হাসপাতালে। সশরীরে হাসপাতালে আসা ছাড়াও দেশ বিদেশের অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানায় ডিএমসি। তবে শিশুটির সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখে দত্তক নেয়ার ক্ষেত্রে আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানান হাসপাতাল পরিচালক। আগ্রহী ব্যক্তি বা ফ্যামিলি আছে, বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে। তো তাদেরকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে প্রসিডিউর পুরো করে আসতে হবে। দ্যাট মিনস আদালত বা ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে তারপরে আসতে হবে। দত্তক নেবার ক্ষেত্রে দেশে সুনির্দিষ্ট কোনো আইন নেই বলে জানান সাবেক বিচারক। নানা ধরনের জটিলতা এড়াতে ও মানবিক দৃষ্টিকোণ মাথায় রেখে সরকারকে এ বিষয়ে দ্রুত আইন প্রণয়নের অনুরোধ জানান তিনি। বিশ্বস্ততা, তার আর্থিক সক্ষমতা, সে বাচ্চাটিকে কি কারণে নিতে চাচ্ছে, কেন নিতে চাচ্ছে, এ বিষয়ে একটা বরং থানা থেকে প্রতিবেদন নিয়ে কোর্টে এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে আমার মনে হয় সেটাই উত্তম হবে। বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু বাচ্চা নিচ্ছে, বাবা মারাও দিচ্ছে, কিংবা কোনো এতিমখানা থেকে নিচ্ছে, কোনো প্রতিষ্ঠান থেকে নিচ্ছে। সে কারণে একটা সুস্পষ্ট বা সুনির্দিষ্ট একটা আইন থাকলে বিষয়টা সুন্দর হতো। এদিকে গেল মাসে চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া শিশু 21কে দত্তক নিতে ইতিমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন 16 জন। 22 মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী সন্তানদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। এর আগে এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। সেই খুনিদের বিচার করতে পেরেছেন। বাকি যে সমস্ত খুনি এখনো পলাতক আছে তাদেরকে আমরা ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় ইনশাল্লাহ দাঁড়া করাবো। নূরচন্দ্রী কানাডায় পালিয়ে আছে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং অন্যান্য খুনি যে সমস্ত খুনিরা বিদেশে পালিয়ে আছে তাদেরকেও ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা খুনিদের ফিরিয়ে আনবো এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। দেশটাকে যারা বিপথে নিয়ে যাওয়ার, আমার সন্তানদের যারা বিপথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, আমাদের উন্নয়নকে যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমার সন্তানদের মধ্যে দ্বিধার উদ্রেক করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা সঠিক বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। চলতি মাসের মধ্যেই সমমনা প্রায় 25টি দল নিয়ে আলাদা জোট গঠন করা হবে বলে জানান তিনি। দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান এরশাদ। আদালত যে নির্দেশ দিয়েছে সেটা তো আমরা সঠিক নির্দেশ দিয়েছে, টাকা তো জোর করে নিয়েছিল তারা, সেই জন্য আদালতের নির্দেশ সঠিক বলে মনে করি এবং টাকাটা ফেরত দেওয়া উচিত। জোট বোধহয় 25-30টা দল এসছে, তার মধ্যে 5-6টা দল নিবন্ধিত আছে। আমরা এই মাসেও সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনী শহরে পরিণত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা। শহর জুড়ে পোস্টার আর মাইকে নানা প্রার্থীর প্রচারণা উচ্ছ্বাসের আমেজ সৃষ্টি করেছে। তবে চাওয়া পাওয়া আর নানা প্রতিশ্রুতির হিসেব নিকেশ করছেন ভোটার ও প্রার্থীরা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইদুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাশেদ লিমন। 5 বছর পরে নগরে আবারও এসেছে নির্বাচন। নগর জুড়ে বইছে নির্বাচনী আবহ। অলিগলি সড়ক এখন নির্বাচনী আমেজে। চারিদিকে পোস্টার আর কান পাতলেই শোনা যায় মাইকিং। ভোটাররাও ব্যস্ত নিজেদের হিসেব মিলিয়ে প্রার্থী বেছে নিতে। যোগ্য ব্যক্তি চেয়ে ভোট দেবো আমরা, যাদের ভালো লাগবো তারাই আমরা ভোট দেবো। শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে, তারপরে তার ব্যক্তিগত পরিচয়ের ব্যাপার আছে, বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের ভোট আমরা যাকে মনে চাই তারাই ভোট দেব। সকালে নগরীর হাউজিং এলাকা থেকে নিজের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। নগরবাসীর জন্য প্রথমে তো আমি চাবো যে জলাবদ্ধতা দূর করা যায় কিভাবে সেটা সবাইকে নিয়ে পরিকল্পনা করা। দ্বিতীয়ত যানজট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আলাপ করে, তারপরে হচ্ছে সন্ত্রাস, মাদক, এগুলোকে আমি প্রাধান্য দেব। আর বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণা চালান 25 আর 27 নং ওয়ার্ডে। ধানের শীষে ভোট দিয়ে আবারও তাকে মেয়র নির্বাচিত করার আহ্বান ছিল তার কণ্ঠে। আগে রাস্তায় করবো, আমাকে যেখানে আমার স্ট্রিট লাইটের ফিলার আছে এদিকে আমি লাইট দিছি, লাইট ছিল না, কোনো এদিকে কোনো লাইটের কোনো অবস্থা ছিল না। আমরা সেই কারণ যেখানে আমরা সুযোগ সুবিধা দিই সেদিকে ট্যাক্স নিতেছি, আমরা কত উল্লেখ করি। যেখানে আমরা সুযোগ সুবিধা দিতে পারি না এদিকে তো আমরা ট্যাক্স নেই না। ভোট থেকে রাত 8টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারেন প্রার্থীরা। নির্বাচনী হাওয়ায় গা ভাসিয়ে উৎসবে মেতেছে কুমিল্লার নগরবাসী। তারা বলছে পরিবেশ এমন সুষ্ঠু থাকলে 30 মার্চ ভোট গণনা শেষে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাইরের খবর। ইয়েমেনের পশ্চিম উপকূলে শরণার্থীবাহী একটি নৌকায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত 44 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার আল মানদিব প্রণালীর কাছে সোমালিয়ার শরণার্থীবাহী একটি নৌকা লক্ষ্য করে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। নৌকাটি ইয়েমেন থেকে সুদানে যাচ্ছিল। এর আগে একই দিন ইয়েমেনের আল হুদায়দায় একটি পণ্যবাহী ট্রাকে বিমান হামলা চালায় সৌদি জোট। তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জয় বাংলা কাপ টেস্ট সিরিজের খবর। কলম্বোতে ১০০তম টেস্টের তৃতীয় দিনের পুরোটাই নিজেদের করে রাখল বাংলাদেশ। সেই সঙ্গে মাইল ফলক স্পর্শের ম্যাচটি স্মরণীয় করে রাখার আভাস দিচ্ছে টাইগাররা। সাকিব আল হাসানের সেঞ্চুরি ও সৈকতের 50-তে দেশের বাইরে টেস্টে বাংলাদেশ পেয়েছে নিজেদের সর্বোচ্চ লিড। প্রথম ইনিংসে ৪৬৭ রান করে ১২৯ রানের লিড নেয় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৪ রানে দিন শেষ করেছে লঙ্কানরা। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৭৫ রানে। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। একেই হয়তো বলে ১০০তে ১০০। টাইগারদের ১০০তম টেস্টটা শতক হাঁকিয়েই স্মরণীয় করে রাখলেন সাকিব। স্রোতের বিপরীতে গিয়ে ধৈর্যশীল ব্যাটিং, তার সঙ্গে মুশফিক ও সৈকতের সাথে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। বলতে গেলে দিনটা তো সাকিবময়ী। সাকিব খেলেন নিজের জন্য, দেশটা তার কাছে গৌণ। এমন সমালোচনাবিদ্ধ এই অলরাউন্ডার এদিন দেখালেন মুদ্রার উল্টোপিঠ। ষষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে গড়লেন ৯২ রানের পার্টনারশিপ। 50 হাঁকিয়ে মিস্টার ডিপেন্ডেবল ফিরে গেলেও অন্য প্রান্তে অবিচল সাকিব। নিজে খেলালেন সৈকতকে। সাকিবের ব্যাট হাসছে, এই ডেবুট্যান্ট অনুপ্রেরণা পেলেন সেখানেই। অভিষিক্ত ম্যাচেই 50 হাঁকিয়ে জানান দিলেন রাজ করতে এসেছেন টেস্ট ক্রিকেটে। তাদের ১২১ রানের জুটিতে তখন লিডে টাইগাররা। ইনিংসটাকে আরো বড় করার সুযোগ থাকলেও এরপরই অবশ্য ফিরেছেন S75। ম্যাচের লাগাম টেনে ধরা বাংলাদেশের লক্ষ্যটা তখন লিড বড় করার। মিরাজ সৈকতের ব্যাটে সে পথে ভালো এগোচ্ছিল টাইগাররা। তবে ২৪ রান করা মিরাজ হেরাতে কাটা পড়লে থেমে যায় সে ছন্দ। এরপর অনেকটা সঙ্গীহীন হয়ে পড়া সৈকত ব্যক্তিগত ৭৫ রানে আউট হলে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে রেকর্ড ১২৯ রানের লিড নিয়ে টাইগারদের প্রথম ইনিংস থামে ৪৬৭-তে। পিছিয়ে পড়ে দায়িত্ব বেড়েছে লঙ্কানদের। সেটা মাথায় রেখেই তৃতীয় সেশনে ব্যাট করেছেন থারাঙ্গা করুণারত্নে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ঝুলিতে ৫৪ রান জমা করলেও এখনও স্বাগতিকরা পিছিয়ে ৭৫ রানে। ব্যাটসম্যানদের দৃঢ়তায় কলম্বো টেস্টের সুবিধাজনক স্থানে বাংলাদেশ। তবে তাতে তৃপ্তির ঢেকুর না তুলে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে দ্বিতীয় ইনিংসেও। তবেই হয়তো স্মরণীয় হয়ে থাকবে টাইগারদের ১০০তম টেস্ট। কলম্বোর পিসারা ওভাল থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর আশকোনায় র্যাবের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২ র্যাব সদস্য আহত। কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরে বাড়তি সতর্কতা। সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকে সহায়তার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধন কুটিরের অধিবাসীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, ৪টি মামলা দায়ের। বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান শেখ হাসিনার। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে। গ্রেপ্তার হয়নি প্রাক্তন স্বামী। বাড়ির মালিকের কাছ থেকে মিলল আরও তথ্য। এবং ১০০তম টেস্ট স্মরণীয় করে রাখার আভাস বাংলাদেশের। সাকিব আল হাসানের সেঞ্চুরিতে দেশের বাইরে সর্বোচ্চ লিডের রেকর্ড। দিন শেষে ৭৫ রানে এগিয়ে টাইগাররা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।